আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমরা আজ মনস্তত্ত্বের এক খুব পরিচিত বই মানে জোসেফ মার্ফির লেখা দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বা আপনার অবচেতন মনের শক্তির কিছু জরুরি দিক নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই বইটা সত্যিই খুব প্রভাবশালী। আমরা এর কিছু নির্বাচিত অংশ নিয়ে আলোচনা করব। আমাদের মূল লক্ষ্যটা কি বলুন তো? লক্ষ্য হলো এই যে অবচেতন মন জিনিসটা আসলে কি, এটা কাজ করে কিভাবে। আর এর নীতিগুলোকে কাজে লাগিয়ে ব্যক্তিগত জীবনে উন্নতি, সেটা স্বাস্থ্য বলুন বা ধরুন সম্পদ, সাফল্য, মানসিক শান্তি কিভাবে আনা যায়, তাই না? একদম সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি করাই আমাদের উদ্দেশ্য। শুরুতেই একটা বেশ চমকে দেওয়ার মতো ধারণা দিয়ে শুরু করি, যেটা বইটারও মূল সুর। হ্যাঁ, বলুন। মার্ফি বলছেন আমাদের প্রত্যেকের ভেতরেই নাকি এক বিশাল গুপ্তধনের ভাণ্ডার আছে। ভাবুন একবার। ঠিক, এই ব্যাপারটা নিয়েই তো মূল আলোচনা। আসুন তাহলে এই রহস্যময় ভাণ্ডারের খোঁজ শুরু করা যাক। মার্ফির মূল কথা হলো আমাদের মন আসলে দুটো ভাগে ভাগ করা। একটা হলো আমাদের চেতন মন কনশাস মাইন্ড, যেটা আমরা সবসময় ব্যবহার করি, যুক্তি দিয়ে ভাবে, বিচার করে। ঠিক। আর অন্যটা হলো অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। এটা কিন্তু যুক্তির ধার ধারে না। কিন্তু এর শক্তি নাকি অপরিসীম আর ভীষণ সৃজনশীল। উনি একটা দারুণ উপমা দিয়েছেন। মনটা যেন একটা বাগান, আমাদের চেতন মন হচ্ছে সেই বাগানের মালি। যে সারাদিন ধরে নানা রকম চিন্তার বীজ বুনছে, ভালো মন্দ সব রকমের। আর অবচেতন মন? অবচেতন মন হলো সেই উর্বর মাটি। সে কোনো প্রশ্ন করে না, ভালো মন্দ বিচারও করে না। মালি যে বীজই দিক, সেটাই সে গ্রহণ করে। হ্যাঁ, গ্রহণ করে আর সেটাকে বড় হতে সাহায্য করে। আমরা সচেতনভাবে যা ভাবি, যা বিশ্বাস করি, অবচেতন মন সেটাকেই সত্যি বলে ধরে নেয়। আর সেটাকে বাস্তবে আনার জন্য কাজ শুরু করে দেয়। একদম। আমাদের আবেগ, অনুভূতি বা ধরুন দীর্ঘদিনের অভ্যাস, এই সবের কেন্দ্র কিন্তু এই অবচেতন মন। অফ বিলিফ। হ্যাঁ, এটা খুবই জরুরি একটা পয়েন্ট। ব্যাপারটা কি সহজ করে বললে, আমরা চেতন মন দিয়ে যা কিছু গভীর আর দৃঢ়ভাবে বিশ্বাস করি, অবচেতন মন সেটাকেই বাস্তব জীবনে ফুটিয়ে তোলে। এখানে কিন্তু কি বিশ্বাস করা হচ্ছে তার চেয়েও বেশি জরুরি হলো বিশ্বাসটা কতটা গভীর, তাই না? ঠিক তাই। বিশ্বাসে যদি কোনো সন্দেহ না থাকে, তাহলে সেটাই বাস্তব হয়ে দেখা দেয়। বাইবেলের একটা উদ্ধৃতিও তো আছে এই প্রসঙ্গে। হ্যাঁ, যে যদি কেউ পাহাড়কে সরে যেতে বলে আর মনে সন্দেহ না রাখে, তবে সেটাই হবে। এর প্রভাব কিন্তু বিরাট। যদি আমরা সারাক্ষণ ব্যর্থতা বা অসুস্থতার কথা ভাবি। তাহলে অবচেতন মন সেই নেতিবাচক পরিস্থিতিকেই জীবনে টেনে আনবে। হ্যাঁ, আর উল্টো দিকে যদি স্বাস্থ্য, সাফল্য, প্রাচুর্যের কথা ভাবি, ইতিবাচক চিন্তা করি, তাহলে অবচেতন মন সেইগুলোকে বাস্তবে রূপ দেওয়ার রাস্তা খুলে দেবে। শুধু মানসিক জগতেই নয়, আমাদের শরীরের অনেক জরুরি কাজ, যেমন ধরুন হার্টবিট, হজম বা শরীর নিজে নিজেই যে সেরে ওঠে। এই নিরাময় প্রক্রিয়া, এগুলো অবচেতন মন নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, এর আসল প্রবণতাই হলো জীবনকে রক্ষা করা, সবসময় গঠনমূলক কাজ করা। আচ্ছা, এই অবচেতন মন বাইরের জগৎ থেকে প্রভাবিত হয় কিভাবে? মার্ফি বলছেন প্রস্থাপনা বা সাজেশনের মাধ্যমে। ঠিক, অবচেতন মন নাকি প্রস্তাবনার প্রতি ভীষণ সংবেদনশীল। যেমন ওই জাহাজের যাত্রীর উদাহরণটা, যদি কেউ তাকে বারবার বলে আপনাকে অসুস্থ দেখাচ্ছে, সি সিকনেস হবে মনে হচ্ছে, তখন তার নিজের ভেতরের ভয় আর এই বাইরের কথাটা মিলে মিশে সে সত্যি অসুস্থ হয়ে পড়তে পারে। এটাই প্রস্তাবনার শক্তি। এই প্রস্থাপনা তো তাহলে দু রকমের হতে পারে। হ্যাঁ, যখন অন্য কেউ বা বাইরের কোনো ঘটনা আমাদের মনে কোনো ধারণা ঢুকিয়ে দেয়, সেটা হলো হেটারো সাজেশন, অন্যের দ্বারা প্রস্তাবনা। আর যখন আমরাই নিজেদের কিছু বলি বা বিশ্বাস করাই, সেটা হলো অটো সাজেশন বা আত্মপ্রস্তাবনা। দুটোই কিন্তু খুব শক্তিশালী আর আমাদের জীবনে সারাক্ষণ প্রভাব ফেলছে। তার মানে এই প্রস্তাবনার শক্তি যেমন ক্ষতি করতে পারে, তেমনি দারুণ উপকারও করতে পারে। অবশ্যই পারে। যেমন ধরুন, কেউ যদি সবসময় ভাবে যে আমার দ্বারা হবে না বা আমার সামর্থ্য নেই, এই ধরনের নেতিবাচক কথাগুলো, এগুলো অবচেতন মনকে ব্যর্থতা বা অভাবের জন্যই প্রোগ্রাম করে ফেলে। কিন্তু উল্টো দিকে ইতিবাচক আত্মপ্রস্তাবনা একটা দারুণ হাতিয়ার হতে পারে। অসাধারণ হাতিয়ার।
বইতে ওই যে বিখ্যাত অপেরা সিঙ্গার এনরিকো কারুসোর উদাহরণটা আছে। হ্যাঁ হ্যাঁ, উনি তো মারাত্মক স্টেজ ফোবিয়ায় ভুগতেন। মঞ্চে ওঠার আগে গলা শুকিয়ে যেত। তখন তিনি নিজের অবচেতন মনকে মানে বড় আমিকে নির্দেশ দিতেন তার ভয়কে মানে ছোট আমিকে তাড়িয়ে দেওয়ার জন্য। বলতেন, বেরিয়ে যা, বড় আমি এখন গাইবে। আর এটা কাজ করত। ঠিক। আবার ধরুন ওই ৭৫ বছর বয়সী মহিলার কথা, যিনি শুধু নিজেকে বোঝাতেন যে তার স্মৃতিশক্তি দারুণ, আর সত্যিই তার স্মৃতিশক্তি ফিরে এসেছিল। তার মানে সবচেয়ে জরুরি কাজ হলো আমাদের চেতন মনকে একটা সজাগ প্রহরীর মতো ব্যবহার করা। একদম, একটা গেটকিপার যে ঠিক করবে কোন চিন্তা বা প্রস্তাবনা ভেতরে ঢুকতে দেওয়া উচিত আর কোনটা নয়। অন্যের দেওয়া নেতিবাচক কথা, সমালোচনা, এগুলোকে সচেতনভাবে বাতিল করতে হবে। হ্যাঁ, বাতিল করে ইতিবাচক জীবনমুখী চিন্তাগুলোকে মনে জায়গা দিতে হবে। কারণ অবহেলায় বলা একটা বাজে কথারও কিন্তু প্রভাব পড়তে পারে। তাহলে এই যে এত শক্তিশালী অবচেতন মন, একে ভালো কাজে লাগানোর জন্য কিছু নির্দিষ্ট উপায় বা কৌশল নিশ্চয়ই আছে। হ্যাঁ, মার্ফি বেশ কয়েকটা কৌশলের কথা বলেছেন, তবে সব কৌশলের পেছনে মূল নীতিটা কিন্তু একই। সেটা কি? অবচেতন মন তো আর যুক্তি দিয়ে বোঝে না, সে বোঝে স্পষ্ট ছবি আর গভীর অনুভূতি দিয়ে। তাই প্রথম ধাপ হলো মন আর শরীরকে একদম শান্ত, শিথিল বা রিল্যাক্সড করা, একটা মানে তন্দ্রাচ্ছন্ন বা ঘুম ঘুম ভাব তৈরি করা। যখন চেতন মনের যুক্তির বাধাগুলো কমে আসে। ঠিক ওই অবস্থায় অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণ করতে পারে। আচ্ছা, এই অবস্থায় পৌঁছে গেলাম, তারপর কি করতে হবে? মার্ফি মূলত ৩টে পদ্ধতির ওপর জোর দিয়েছেন। প্রথমত, স্পষ্ট মানসিক ছবি তৈরি করা। মানে ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, আপনি যা চান সেটা যেন ইতিমধ্যেই ঘটে গেছে এরকম একটা পরিষ্কার ছবি মনে আঁকতে হবে। শুধু দেখলেই হবে না, অনুভূতিটাও আনতে হবে। একদম সেই ফলাফলের সাথে জড়িত অনুভূতিগুলো অনুভব করতে হবে। এটাকে মেন্টাল মুভি মেথডও বলা হয়। যেমন কেউ বাড়ি বিক্রি করতে চাইলে তিনি মনে মনে দেখবেন ক্রেতা সই করছেন, টাকা দিচ্ছেন, তিনি ধন্যবাদ জানাচ্ছেন। পুরো ঘটনাটা একটা সিনেমার মতো। বাহ! দ্বিতীয় পদ্ধতিটা কি? দ্বিতীয়টা হলো ঘুম বা তন্দ্রার মধ্যে ইতিবাচক বার্তা দেওয়া। মানে রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে বা সকালে ঘুম ভাঙার পরপরই। যখন মনটা খুব শান্ত থাকে? হ্যাঁ, তখন একটা ছোট ইতিবাচক বাক্য যেটা আপনার লক্ষ্যের সাথে মেলে সেটা বারবার মনে মনে বা খুব আস্তে আস্তে বলা। যেমন কোনো খারাপ অভ্যাস ছাড়তে চাইলে? বলা যেতে পারে, আমি সম্পূর্ণ মুক্ত এবং শান্ত। অবচেতন মন এই বার্তাটা সরাসরি গ্রহণ করে নেয়। এটাকে স্লিপিং টেকনিক বলে। ইন্টারেস্টিং। আর তৃতীয়টা? তৃতীয়টা হলো আগে থেকেই কৃতজ্ঞতা জানানো। মানে আপনার কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়ার আগেই যেন পেয়ে গেছেন, এই ভেবে তার জন্য মনে প্রাণে ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করা। থ্যাংক ইউ টেকনিক। হ্যাঁ, এই ধন্যবাদ জানানোর মাধ্যমে বিশ্বাসটা আরও পাকা হয় আর একটা ভালো অনুভূতি তৈরি হয়, যেটা অবচেতন মনকে দারুণভাবে নাড়া দেয়। কৌশলগুলো শুনতে বেশ সহজ লাগছে, কিন্তু মনে হয় নিয়মিত অভ্যাস করাটা জরুরি। অবশ্যই নিয়মিত করা আর বিশ্বাস রাখা, এই দুটোই হলো আসল চাবিকাঠি। এছাড়া আরও কিছু পদ্ধতির কথা বইতে আছে, যেমন অ্যাফার্মেটিভ মেথড বা আর্গুমেন্টেটিভ মেথড। কিন্তু মূল ব্যাপারটা ওই অনুভূতি আর বিশ্বাসের জায়গাতেই। এই নীতিগুলো তো শুধু মানসিক শান্তি বা ভয় কাটানোর জন্য নয়, তাই না? জীবনের অন্যান্য ক্ষেত্রেও কি এগুলো কাজে লাগানো যায়? যেমন ধরুন টাকা পয়সার ক্ষেত্রে, আর্থিক সমৃদ্ধি। একদম, মার্ফি তো খুব জোর দিয়েই বলেছেন সম্পদ বা প্রাচুর্য এটা আসলে একটা মানসিক অবস্থা, মানে অবচেতন মনের বিশ্বাস। তিনি তো বলেছেন ওয়েলথ ইজ অফ দ্য মাইন্ড। তার মানে যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে যে সে প্রাচুর্যের যোগ্য। হ্যাঁ, এবং তার জীবনের সম্পদ আসাটাই স্বাভাবিক, তাহলে অবচেতন মন সেই পথ খুলে দেয়। এর জন্য কিছু অভ্যাস তৈরি করা যেতে পারে। কি রকম অভ্যাস? যেমন ধরুন দিনের মধ্যে কয়েকবার শান্তভাবে সম্পদ, সাফল্য এই শব্দ দুটো মনে মনে বলা। আচ্ছা। আমার এটা কেনার পয়সা নেই বা টাকা আসছে না, এই ধরনের অভাবে চিন্তা বা কথা বলা একেবারে বন্ধ করতে হবে। তার বদলে কি ভাবা উচিত? ভাবা বা বলা উচিত, আমার যা প্রয়োজন তা সবসময় আমার কাছে আছে। বা ধরুন অন্যের সাফল্যে হিংসা না করে সত্যি সত্যি খুশি হওয়া আর মনে মনে বলা, বাহ কি চমৎকার। অন্যের ভালো দেখে আনন্দিত হওয়া। হ্যাঁ, আর রাতে ঘুমানোর আগে শুধু সম্পদ,
শব্দটা একটা আরামদায়ক অনুভূতির সাথে মনে মনে বলাও খুব কাজের হতে পারে। একটা খুব শক্তিশালী বাক্য হতে পারে, দিনরাত আমি আমার সব বিষয়ে সমৃদ্ধ হচ্ছি। সাফল্যের ক্ষেত্রেও কি এই একই রকম মানসিক প্রস্তুতির কথা বলা হয়েছে? হ্যাঁ, সাফল্যের জন্য মার্ফি ৩টে ধাপের কথা বলেছেন। ১. এমন কাজ খুঁজুন যা করতে আপনার সত্যি ভালো লাগে। হুম। ২. সেই কাজে একেবারে দক্ষ হয়ে উঠুন, অন্যদের চেয়ে বেশি জানুন। আর ৩ নম্বর? ৩ নম্বর হল, নিশ্চিত করুন আপনার এই কাজ বা দক্ষতা শুধু আপনার একার লাভের জন্য নয়, তা যেন বৃহত্তর সমাজেরও কোনো না কোনো উপকারে আসে। এই ৩টে ধাপ পূর্ণ হলে সাফল্য আসবেই? মার্ফির মতে হ্যাঁ। একইভাবে ধরুন, আদর্শ জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রেও আপনি তার মধ্যে যে গুণগুলো চান, সত্যতা, ভালোবাসা, বিশ্বস্ততা, সেগুলো বিস্তারিতভাবে কল্পনা করা। আর বিশ্বাস করা যে এমন সঙ্গী জীবনে আসছে। হ্যাঁ, এটাও অবচেতন মনকে কাজে লাগানোর একটা উপায়। আর সম্পর্ক বা মানসিক শান্তির ক্ষেত্রে ওই যে ক্ষমা আর ভয়ের ব্যাপারটা, ওটা খুব জরুরি মনে হয়। অত্যন্ত জরুরি। মার্ফি বলছেন, ক্ষমা, অন্যকে ক্ষমা করা, আবার নিজেকেও ক্ষমা করা, এটা মানসিক আর শারীরিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। পুরনো রাগ, ক্ষোভ পুষে রাখাটা বিষের মতো। ঠিক তাই, মনের মধ্যে বিষ পুষে রাখলে শরীরও অসুস্থ হতে পারে। ক্ষমা করার মাধ্যমে আমরা ওই বিষাক্ত বোঝা থেকে মুক্তি পাই। আর ভয়? ভয় কাটানোর উপায় কি? ভয় কাটানোর উপায় হল, যেই বিষয়ে ভয় তার ঠিক উল্টো, মানে ইতিবাচক দিকটা নিয়ে ভাবা, আর সেটাকেই খুব জোর দিয়ে বিশ্বাস করা। যেমন? যেমন, লিফটে চড়তে ভয় পেলে লিফটটাকে মনে মনে আশীর্বাদ করা যে এটা একটা নিরাপদ আর চমৎকার যান। পরীক্ষার ভয় পেলে সাফল্যের আনন্দটা মনে মনে দেখা। এমনকি বার্ধক্যকেও ভয় না পেয়ে? হ্যাঁ, ওটাকে প্রজ্ঞা আর অভিজ্ঞতার সময় হিসেবে দেখলে মনটাকে চিরতরুণ রাখা যায়। কারণ শরীর হয়তো বুড়ো হয়, কিন্তু মনকে সজীব রাখা আমাদের হাতেই। তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে আমাদের অবচেতন মনের গভীরে একটা লুকানো কিন্তু অসম্ভব শক্তি আছে। ঠিক তাই। আর এই শক্তিকে জাগানোর চাবিটা হলো আমাদের সচেতন চিন্তা, আমাদের বিশ্বাস আর আমাদের অনুভূতি। আমরা সচেতনভাবে যে চিন্তা বা বিশ্বাসকে দিনের পর দিন ধরে রাখি, সেটাই অবচেতন মনের কাছে একটা নির্দেশের মতো পৌঁছে যায়। এবং আমাদের বাস্তবতাকে সেভাবেই গড়ে তোলে। তাই খুব সচেতনভাবে ইতিবাচক চিন্তা, যেমন শান্তি, স্বাস্থ্য, সাফল্য, সবার ভালো হোক, এইগুলো বেছে নেওয়াটা খুব জরুরি। মনে রাখতে হবে, অবচেতন মনের মূল ঝোঁকটা কিন্তু সবসময় জীবনের দিকে, মানে গঠনমূলক আর নিরাময়ের দিকে। একদম। তার মানে এই বইতে যে নীতিগুলোর কথা বলা হয়েছে, সেগুলো আসলে নিজেদের জীবনের কারিগর হয়ে ওঠার একটা রাস্তা দেখাচ্ছে। যদি কেউ নিজের ভেতরের এই শক্তির সাথে কাজ করতে রাজি থাকে, তাহলে পরিবর্তন আনা সম্ভব। পরিশেষে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য, একটু ভাবার জন্য। যেহেতু অবচেতন মন যে কোনো গভীর বিশ্বাস বা মানসিক ছবিকে বাস্তবে রূপ দিতে পারে, হুম। তাহলে এমন কোনো একটা শক্তিশালী ইতিবাচক ধারণা বা ছবি হতে পারে, যা আজ থেকে নিয়মিতভাবে নিজের গভীরে বুনতে শুরু করলে আপনার জীবনের সবচেয়ে দরকারি আর কাঙ্ক্ষিত পরিবর্তনটা আনতে পারে। উত্তরটা নিজেকেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ, উত্তরটা খোঁজার দায়িত্ব আপনার নিজের।